সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদেরকে অনেকেই অনেক ঘটনা পাঠিয়েছেন, গল্প, নো সাবজেক্ট, অনেকেই ঘটনা পাঠিয়েছেন। সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আজকে অন্ধকার এপিসোড 11 নিয়ে, এবং বরাবরের মতো আজকেও 1 ঘন্টাই হবে। যদিও প্রতিদিন 1 ঘন্টা নয়, এপিসোড 10 এর মতো আজকে 1 ঘন্টা হবে। তো এই গল্প লিখেছেন আদনান, তারপর হৃদয়, মাহমুদ, রনি, সাইমা। না সাইমারটা পড়িনি। তো ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। তার আগে আমি আজকে আপনাদেরকে আমাদের রুটিনটা লিখে পড়ে শোনাবো। আজকে আমরা ফুল রেডি ভাবে এসেছি। আগের বার আমরা অন্ধকার এপিসোড 11 করিনি, তো আজকে আমরা করব। তো আজকে আমরা শুরু করতে চাচ্ছি আজকে সময়সূচিটা নিয়ে। ফোন নাম্বার 01896 দাঁড়ান, সরি আবার শুনুন। 01896 5227109 এই নাম্বার, এতে আপনারা কল দিবেন। 01896। তো দাঁড়ান গাইস, একটু কোথায় গেল এই তো গাইস, আজকে আমরা বেশি কথা না বলে সময়সূচি বলে শুরু করছি। অন্ধকার এপিসোড 11, ফোন নম্বর 01896 ইমেল ondokar.stories@gmail.com। অন্ধকার এপিসোড 11, সময় 9:30 থেকে 10:30, সময় সমান 60 মিনিট বা 1 ঘন্টা। সময়সূচি 9:30 থেকে 9:50 সমান 20 মিনিট প্লাস 10 মিনিট। 9:30 থেকে 10টা 30 মিনিট মোটমাট। ফার্স্ট সেগমেন্টের জন্য সময় নিয়েছি 9:30 থেকে 9:50 20 মিনিট। ইমেল সেগমেন্ট 9:50 থেকে 10 মিনিট বুথ সমগ্র। মাইক হচ্ছে K8। সেকেন্ড সেগমেন্ট, সরি K8 না, বয়া বয়া ভিএক্স, খালি বারবার ভুলে যাই। সেকেন্ড সেগমেন্ট 10:00 থেকে 10:20 পর্যন্ত 20 মিনিট বুট স্টুডিও সেগমেন্ট বা লিসেনিং সেগমেন্ট। থার্ড সেগমেন্ট, ভৌতিক স্থান, ইমেল থেকে অথবা এয়ারপোর্টের ভৌতিক ঘটনা। আমার যে ঘটনাতে স্বাক্ষর দেওয়ার আমি দিয়ে দিচ্ছি। তো গাইস, আমরা আজকে বেশি কথা না বলে শুরু করতে চাই। তো আজকে আমরা শুরু করতে চাই ওঝার জিন চালান। এটা কত বড় একটু দেখতে হবে। আচ্ছা, বেশি বড় না, পড়ে শোনাচ্ছি। গল্প ওঝার জিন চালান। মোহাম্মদ আদনান। রাত 2টা হঠাৎ আমাকে নাহিদ কল দেয়। রুমের ঘরে কলটা রিসিভ করি। বিরক্ত বলি, আবির কি সমস্যা? তো গাইস, একটু সমস্যা রয়েছে। এখানে প্রথম দিকে বলা হয়েছে নাহিদ, এখানে লেখা হয়েছে আবির। এত রাতে ফোন দিছিস কেন? নাহিদ, ও আচ্ছা, সরি ঠিকই আছে। নাহিদ, ভাই আমাকে বাঁচা। তুই কই? আবির, কি হয়েছে তোর? ও কি কিছু করছে নাকি? নাহিদ, মনে তো হয় ওইসব কিছু করছে। তাড়াতাড়ি বাসায় আয় আমার। আবির, ভাই আমি তো নানু বাড়িতে আছি, আমি এখন কেমনে কি করব? আচ্ছা তুই আগে বল, তোর আশেপাশের অবস্থা কি? আমার বাসা ভাঙচুর করছে, আমাকে অনেক মারছে, আমার কানে বললো সবার পিছনে গোয়েন্দা কাজ করছে, 1/3 শেষ, বাকি কাজটুকু একটু করে করব। আবির, কখন সব ঠিকঠাক আছে? এখন সব ঠিকঠাক আছে তো? না। নাহিদ, হ্যাঁ, কিন্তু কতক্ষণ? আবির, জানি না, অপেক্ষা কর, পরে ফোন করতেছি তোকে। এই বলে ফোন কেটে দিই। বুঝতে পারি কি হয়েছে, কি করা যায় এখন। আমি তো দূরে, এখন যাওয়া তো সম্ভব না। কিছুক্ষণ ভেবে আমি আবার কল দিই। আবির, ওই শুন। নাহিদ, কি? আবির, তুই যত দ্রুত সম্ভব টপির বাসার পাশের মসজিদে যা, আর আমি এলাকায় ফিরা পর্যন্ত এখানে থাকি, আর ফোন সাথে রাখ। নাহিদ, আচ্ছা।
আর একটা কাজ কর, তুই আদিলকে জানা, ও ও তো ওখানেই আছে, কিছু না না কিছু না কিছু করতে পারবে। নাহিদ, ওকে আমি কল দিয়েছিলাম, ওই ধরতেছিল না, তাই ওর বাসায় গেছিলাম, ওখানেও নাই। ওর মা বললো নাকি অফিসে বসের মেয়ের বিয়েতে আবির, বসের মেয়ের বিয়ে মানে ওর তো চাকরি নেই। নাহিদ, হ্যাঁ, কিন্তু ওদিন বাসায় গিয়ে মিথ্যা বলছে, যাতে সহজে টাকা ইউজ করতে পারে আর কেউ সন্দেহ না করে। আবির বিয়ে খাইতে গেছে নাকি খাইতে গেছে ওইটা ভালো করেই জানি, তুই ওর কথা বাদ দে। তোকে যা বলি তুই তাই কর। কাল ফিরে বাকিটা দেখতেছি, তুই তাড়াতাড়ি যা। নাহিদ, ওকে। আবির, ওকে ভাই। এই বলে রাতে মতো কল রেখে দেই। রাতে ঠিকঠাক মতো ঘুম হয় না চিন্তায়, তো কোনোভাবে রাতটা কাটে। পরদিন সকালে আম্মু এসে বললো, আজকে তোকে যেতে পারবো না, তোর দাদু দিদা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, মনে হয় আর 2 দিন থাকতে হবে। এটা শুনে সবার আগে নাইটকে কল দিই। আবির, ভাই, একটা তো সমস্যা হয়ে গেছে, হঠাৎ আমার দাদু দিদা অসুস্থ হয়ে পড়েছে, তাই আমার আরো কিছুদিন থাকতে হবে। নাইট, আমি কিছু জানতে চাই না, তুই তাড়াতাড়ি আয়। ভাই, আমার বাঁচা। আবির, তুই মনে বল রাখ, আমি যা বলি তুই তাই কর। নাহিদ, কি করব? আবির, তুই আগে ওই জ্যোতিষীর কাছে গিয়ে মাফকে আর সবার কাছে বলবি অবশ্যই। নাহিদ, দিন থাকতেই যাই, আর কি কথার কোনো অর্থ বের করতে পারি? আবির, না, আর জঙ্গলে তো নেটওয়ার্ক নাই, যাওয়ার রাস্তাও বলে দেই। নাইট, হ্যাঁ বল, আমার মনে নেই। আবির, পুকুর থেকে বামে, তারপর আমাদের নাম লেখা যে গাছটা, ওই গাছ আবার বামে গিয়ে সোজা গেলে যে কদম গাছটা, ওটার নিচেই আছে। কাজ শেষ করে আমাকে কল দিস। নাহিদ, আচ্ছা। আর তুই আদিলের সাথে কথা বলার চেষ্টা কর। আবির, ওকে করতেছি ভাই। নাহিদ, ভাই, ওর রেখে দে, খুব চিন্তা হচ্ছে, ও একা, না জানি কি হয় ওর। এরপরে সব ঝামেলা হয়ে যায়, এর অনেক ঝামেলা হয়ে যায়। এসব ঝামেলার কারণে 3 দিন ওর সাথে কথা হয় না। ওকে কল দিই। আবির, 3 দিন হয়ে গেল, সব তো ঠিক আছে তাই না? নাহিদ, কিছু ঠিক নেই, আর তুই বিন্দাস আছিস। আবির, আমি বিন্দাস আছি, তুই কেমনে জানবি? নাহিদ, কেন, কি হয়েছে নাকি? আর হইলে কি হবে, জ্বর ঠান্ডা? আবির, আবির, ওই দিন দিদা মারা যায়, তাড়াতাড়ি আসতে গিয়েও মাও তাড়াতাড়ি আসতে গিয়ে মাও কি এই দিন রাতে দাদুর বেড থেকে পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে যায়। তারপরে আরে বাড়তে অনেক কিছু খেয়েছিস, তোর কি হয়েছে বলতো? নাই, জঙ্গলে ঢোকার হঠাৎ পড়ে যাই, তারপর গিয়ে জানি টানতে টানতে পুকুরের ভিতর আমাকে নিয়ে যেতে থাকে। ওখানে কিছু কাঠুরি ছিল, ওরা আমাকে উদ্ধার করে। যতটুকু অংশ পানিতে ছিল ততটুকু অংশ আর উদ্ধার হয়। ভাবি, তুই হসপিটালে? নাহি, নিশ্চয়ই ওরাই করছে। ওরা আমাদের একটু 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 করে মারতেছে কেন? একবারে মেরে ফেললে তো। নাহিদ, ভাই, এখন কেঁদে লাভ নাই, আমাকে কল দিবি না। অনেক রাগ উঠে গিয়েছিল। এমনি এদিক অবস্থান খারাপ, ও ওষুধে নিজের চিন্তা হতেছে, তাই রাগ করে ওর কল কেটে দিই। পরক্ষণে ভাবি ও নিজেও খুব ভালো নিতে, ভাবলাম ওকে আবার কল দিতে যাবো, এর মধ্যে আদিল ভাইয়ের কল আসে।
আবির কি খবর ভাইয়া, কেমন আছো? সাহিল ভাইয়া, আদিল তো মারা গেছে। আবির কিভাবে, কখন? সোহেল ভাই, ওকে কে জানি মেরে ফেলছে। আপনি কি কিছু জানেন? আবির না, আমি কি তো কিছুই জানি না। তারপর সোহেলের সাথে আরো কিছুক্ষণ কথা বলি, ওকে সান্ত্বনা দিই। কথা শেষে নাহিদ কে আবার কল দে। আবির ভাই, সরি, রাগ করিস না। নাহিদ, কল দিয়েছিস কেন? কল রাখ, আমাকে আর কল দেওয়া লাগবে না। আবির, আচ্ছা একটু শোন আমার কথাটা। কি নাহিদ, কি শুনবা আমি তোর কথা? যার কাছে আমার কোনো গুরুত্বই নেই, তার কথা শুনে কি করব? আবির, আদিল মারা গেছে। নাহিদ, আমি বলছি না তোর কোনো। আবির, আদিল মারা গেছে। আদিল কি হয়েছে? কবে, কিভাবে? 2 দিন আগে ওর ভাইয়ের সাথে কথা হয়েছে নাকি ওকে নাকি কে মেরে ফেলেছে। ওকে ছিন্ন ছিন্ন অবস্থায় পাওয়া যায়, শরীর রক্ত শূন্য ছিল। নাহিদ, এটা ওরই কাজ, আমি জানি। আর হ্যাঁ, আমি কালকে আসতেছি। এখান এখন তো আমার আর কেউ নাই, ইচ্ছা যেখানে খুশি যেতে পারি। নাহিদ, আন্টি তো আছে। আবির, ও তোর আন্টি তো, উনি নিজেই তো 2 দিন আগে চলে গেছে। নাহিদ কই? না ফেরার দেশে। আমি তো তোকে একটু আগেই বললাম। নাহিদ কই? না তো, হয়তো খেয়াল করি নেই ভাই। এসব ওই করতেছে, আমাকে ওদের পিছনে লাগতেছে। আবির, আচ্ছা 1/3 মানে কি? কাজের শেষ করতে কাজের শেষ বলতেও 3 জনের একজনকে মেরে ফেলার কথা বুঝায় নাই তো? মানে তুই কিভাবে বলতে চাস? ও একটু একটু করে বাকি কাজ শেষ করবে। জন্য তোর আর এখন এই অবস্থা? না, আগের না। আমি মরতে চাই না, আমি বেঁচে থাকতে চাই। আমি তোদের বলেছিলাম না, যাই করি মেরে না ফেলি। বললাম মেয়েটার বাবা ওঝা, কিন্তু তোরা শুনলি না। এখন দেখ, কেউই বাঁচবো না। আবির, থাম এবার। নাহিদ, কেন থামবো? আবির, থাম এবার। সরি আবির, তুই চিল্লা। আমি রাখলাম। তারপর আমি নাহিদের স্বপ্নে এসে ওকে বলি কাল কথা শেষ করে অ্যাক্সিডেন্ট হয় আমার। আমি হা 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 হা। আর যেহেতু তুই এখন বিপদ মুক্ত, তাই ভালো থাকিস। চাই গল্পটা। আচ্ছা, আপনাকে একটা সমস্যা কি কোন তো? মুখে খারাপ ভাষা আনতে চাই না। আপনাকে একটা সমস্যা কি? আপনার গল্প আমি তো আপনাকে শুরুতেই বলে দিই, এটা বাস্তব ঘটনা। দূর, আপনি আমার এত সময় নিয়ে এটা লস করলেন। আমি এই অন্ধকার শুরুর আগে বলে দেই যে অন্ধকারে কোনো প্রচলিত বা মিথ্যা কাহিনী চলে না। এখানে সর্বাধিক 100% সত্য ঘটনাই আমরা এখানে প্রচার করি। আপনাকে সমস্যা কি? আপনি আমার যে এতক্ষণ কাটাইলেন, এখন কি লেখছেন? দাঁড়ান, দেখাইতেছি। এই যে ওই গোল চিহ্নটা কই, আমি আপনাকে এখন দেখাই দিব, কারণ আপনার সমস্যাটা কি কোন তো? এনে এটা কি লেখছেন? গল্পটা পুরাই কাল্পনিক, বাস্তব ভেবে গালি দিবেন না। আমি নিজেই তুমি আপনার গালি দিতে সেটাছি। থাক, এরা মিডিয়া প্রেস। আমি ভাই এতক্ষণ কষ্ট করে পড়লাম, আপনি এটা বলে এখন কি নেই সে হ্যানতেন। ভাই এসব কি ভাই ভালো? আপনিই বলেন। আজকে আমি আর ঘটনায় বলবো না, তো আপনি ঘটনা পাঠিয়ে দিলাম, আর শেষ। দেখি আর যদি ছোট হয় তাহলে পড়বো। আছে কিন্তু ভূত সমগ্র হবে না। আজকে আর পড়বো না, আজকে ডাইরেক্ট ভূত সমগ্রতে চলে যাব।
তার আগে ছোট্ট একটা বিরতি। কিছুটা অদ্ভুত, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত। আর এই চারও যেখানে একত্রিত বা মিলিত হয় বা শোনা যায় তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টায় only on Emperor Wafi. Please listen on your own risk. অন্ধকার with SM Wafi brought to you by Brand Potata. বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষের অভাব নেই। অতিরিক্ত মানুষ থাকলেও এখানে ভূতের কোনো অভাব নেই। 100% সত্য ঘটনা কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি যারা ঘটনা বলতে চান কিংবা পাঠাতে চান তারাও জানেন না সত্য কোথায় পাঠানো যাবে। আমরা অনেক আবেগ, বিবেক এবং কৌতূহলী মানুষদের নিয়ে তৈরি করেছি একটি শো। এটি শুধু কোনো শো নয়, এটি একটি বাস্তবতা। আপনিও চাইলে আপনার ভয়ঙ্কর অথবা হরর ইমেইল আমাদেরকে পাঠাতে পারেন। অ্যাড্রেসটি হলো ondhokar909@gmail.com অথবা এই নম্বরে কল দিতে পারেন 01896227109। অন্ধকার এটি কোনো শো নয়, এটি একটি বাস্তবতা। তো গাইস, ভূত সমগ্র আজকে এখন আমরা শুরু করছি। তাল গাছের শহরতলির জায়গাটা বেচে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হাশেম সাহেব। কেউ কেউ বললো আরো কিছুদিন পরে বেচলে দাম বেশি পেতেন, কিন্তু হাশেম সাহেব গোয়ার কিসিমের মানুষ, তার কোনো পরামর্শই গ্রাহ্যের মধ্যে আনলেন না। পত্রিকায় বিজ্ঞাপন দিলেন, ক্রেতাও জুটে গেল। দাম দর ঠিক করে সাত তাড়াতাড়ি জমি বিক্রি করে দিলেন। ফুরফুরে মেঘাজে সপরিবারে কক্সবাজারে গেলেন হাওয়া খেতে। লোকে বলল গোয়ার গোবিন্দটা বুড়ো বসে উড়ানচন্তি হওয়ার ওদিকে কয়েকদিনের মধ্যেই ওই জমিতে নতুন একটা সাইনবোর্ড উঠলো। ক্রয় সূত্রে ওই জমির মালিক রয়েছেন, তাদের নাম ঠিকানায় বয়ান আছে ওতে। তারপর ছোটখাটো ঝোপঝাড় কাটা শেষে যেই না জমির এক পাশে তাল গাছ কাটার উদ্যোগ নেওয়া হলো, তেমনি শুরু হলো বিপত্তি। ঘটনা শুরুতে হলো এভাবে। হঠাৎ করে হাঁপাতে ভর দুপুরে হাশেম সাহেবের বাসায় হাজির হলো মালিক সাহেব। তার চেহারা আতঙ্কের ছাপ স্পষ্ট। দেখে শুনে হাশেম সাহেব একটু চিন্তায় পড়ে গেলেন। বললেন, ব্যাপার কি বলুন তো? গন্ডা বদমাসের পাল্লায় পড়েননি তো? আজকাল যা দিন বেড়েছে, চাঁদাবাজির উৎপাতে তো শহরে চালানোর ভিত পর্যন্ত দেওয়া যাচ্ছে না। তেমন বিপদে পড়েছেন? না, তেমন বিপদে হয়নি। জমিটা আপনার কাছ থেকে কেনার পর কলেজ কর্তৃপক্ষ ওখানে একটা হোস্টেল বানানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি কাজটা করার দায়িত্ব পেয়েছি। কাজটা শুরু করব বলে জমিটার গাছপালা কাটা শুরু করছি। বাদ ছিল শুধু তাল গাছটা, ওটা কাটতে গিয়ে সব বিপত্তি শুরু। এতদূর পর্যন্ত বলে মালিক সাহেব একটু ইতস্তত হয়ে করতে লাগলেন।
হাশেম সাহেব তার উৎকণ্ঠ দূর করার চেষ্টা করলেন। তিনি বললেন, সংকোচ করবেন না, বলতে যখন এসেছেন তখন বলেই ফেলুন, কোনো সমস্যা? বড় একটা নিঃশ্বাস ফেললেন মালিক সাহেব। সমস্যা তো হয়েছেই, এখন কি করি যে বলুন তো। কলেজ কর্তৃপক্ষ আমার জমিটা কিনেছে, আমি এখন কলেজ হোস্টেল বানানোর জন্য কন্ট্রাক্ট পেয়েছি, কিন্তু কাজটা করতে হলে যে তাল গাছটা কাটা দরকার। তা ওটাকে জমির মাঝখানে খাড়া করে রাখছেন কেন? দিন দিন না খাচট করে গোড়ায় যা লাগিয়েছে মাটিতে শুইয়ে দিলে তো সব শেষ। না 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 না, অত সহজ ভাববেন না ভাই। কাজটা তো হাতেই দিতে পারছি না। ভাবলাম ওই জমির মালিক ছিলেন, হয়তো কোনো পরামর্শ দিতে পারেন। চিন্তিত হয়ে বললেন, হাশেম সাহেব, খুলে বলুন তো ব্যাপারটা অবিশ্বাস্য তবে অসত্য নয়। আমার লোকজন আজ সকালে গাছটা কাটতে শুরু করতে দেখলো গাছ নয়, যেন ইস্পাতের পিলার। প্রথম কোপে দা ভোঁতা হয়ে গেল, দ্বিতীয় কোপের সাথে দা উল্টে এসে লোকজনের বুকে গভীরভাবে গর্ত হয়ে গেল। লোকটা হাসপাতালে পাঠানো হয়েছে, বাঁচে কিনা কে জানে। তবে ঘটনা ওইখানেই শেষ নয়। ঘটনার গায়ের যতটুকু জায়গার ছাল মাইকটা চার্জ শেষ হওয়ার মতো সময় পেল না, তো সমস্যা নেই, আমার কাছে বয়া মাইক আছে, আমি তা দিয়ে ভিডিও করছি। জায়গাটা বেঁচে যাওয়ার পিছনে এসবের কি কোনো ভূমিকা ছিল? যদিও আমি সবকে ভৌতিক ব্যাপার বলে মনে করিনি, কিন্তু লোকে যেহেতু ওটাকে ভূতের জায়গা বলে ভাবত, তাই প্রচার ভবিষ্যতে জোরদার হলে জায়গাটা বেচতে সমস্যা হতে পারে। তাই আমি একটু আপনাকে তাড়াতাড়ি বেঁচে দিয়েছি। ওটা আমার পৈতৃক সম্পদ ছিল না, কিনেছিলাম ভবিষ্যতে বেশি দামে বেচার আসে। তাই বিক্রির সিদ্ধান্তটা সঠিক ছিল বলেই মনে করি, কিন্তু আমি যে কি করি তা বুঝতে পারছি না। তাল গাছটা না কেটে দালান গড়লে আপনার কিছু জায়গা নষ্ট হবে, আবার নকশা বদল করার খরচও বেড়ে যাবে। আপনি লোকজন লাগিয়ে চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু লোকজন তো ওই জমিতে পায়ে দিতে নারাজ। তারা খুব ভয় পেয়েছে, স্থানীয় লোকজন ওদেরকে ভয় দেখিয়েছে। আপনি লোকগুলোকে বিদায় করে নতুন লোক লাগিয়ে দিন, তবে লোকের মুখ তো আর বন্ধ করা যাবে না। ঠিকই ওরা জেনে ফেলবে তাল গাছের কাহিনী। তাই আমি আপনাকে বরং তাল গাছটা না কেটেই দালান বানাতে শুরু করুন। এরপর সব কাজ ঠিকঠাক এগোলো, কলেজের হোস্টেল তৈরি হলো, ছাত্ররা থাকতে শুরু করলো, কিন্তু তাল গাছটা নিয়ে গল্প কাহিনী আর শেষ হলো না। তবে গাছটা হোস্টেলের পেছনে পড়েছিল বলে ওদিকে তেমন কেউ যাতায়াত করতো না কেউ। তারপরেও অঘটন একটা না একটা ঘটেই চললো। একবার দারোয়ানকে মেজে বলে বেঁধে ফেলেছিল, দারোয়ান হাঁটা ধরলো পিছু পিছু, কিন্তু ছাদে উঠতেই সে অবাক, কারণ ছেলেটা একটু অদৃশ্য হয়ে গেছে। দেখতে দেখতে ওই হাত ওর দেহটাকে ঝুলিয়ে নিয়ে গেল তাল গাছ আর বিল্ডিংটার মাঝামাঝি। তারপর চরকির মতো ওর দেহটা বার কয়েক শূন্যে ঝুলিয়ে আছাড় মারল নিচের মাটিতে। পরদিন সকালে হোস্টেলের পেছনে গলায় গামছা পেঁচানো অবস্থায় দারোয়ানের লাশ আবিষ্কৃত হলো। সবাই বলা বলি করলো তাল গাছের প্রেতটার হাতেই মারা পড়লো পেছনে। গাইস, ফার্স্ট সেগমেন্ট শেষ করতে আমি বাধ্য হচ্ছি। আসসালামু আলাইকুম। সরি।
আপনাকে চাই আপনার সাথে পাশাপাশি বসে সামনাসামনি বসে ঘটনাগুলো শুনতে চাই, রাইট? সো একটা উপলক্ষে কিন্তু প্রতি উইকেই আমাদের লিসেনারদের সাথে কিন্তু আমাদের লাইভ ইন্টারাকশন হয়, আর সেটা হচ্ছে ভূত স্টুডিও। মজার না ব্যাপারটা? ব্যাপারটা খুবই মজার, কারণ এখানে যে মানুষগুলো আসেন এই মানুষগুলো আমাদের লিসেনার, এবং এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে, কেউ ঢাকা, কেউ কুমিল্লা, কেউ চিটাগাং, কেউ বরিশাল, কেউ ফরিদপুর, কেউ মানিকগঞ্জ, কেউ সাভার, এমনও হয়েছে যে খুলনা থেকে এসে কিন্তু এখানে গল্প বলে গিয়েছেন। সো এই মানুষগুলোর সাথে আমাদের যখন দেখা হয় তখন যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে জানতে পারি যে জাগো এফএমের অনুষ্ঠানগুলো তাদের কেমন লাগে, ভালো লাগে নাকি মন্দ লাগে, কোন জায়গাটায় কোন বিষয়টা নিয়ে আমাদের অনুষ্ঠানে আরো একটু কাজ করা দরকার, এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি। তো সব মিলিয়ে ভূত স্টুডিও অনুষ্ঠানটা আমাদের জন্য প্রতি বৃহস্পতিবার রাতে খুবই আনন্দের একটা ব্যাপার। তো সবকিছু মিলিয়ে আশা করছি মন্দ কাটবে না, আবারও বলছি। তো অনেকগুলো কথা বলে ফেললাম, চলুন এবার আমরা প্রথম যিনি অতিথি তার সাথে আমরা পরিচয় হবো, এবং যদি বলি যে টানা বেশ কিছু ঘটনা আমরা তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ শামীম আল মামুন। জি, শামীম আল মামুন ভাই, কতদিন যাবত শুনছেন ভূত স্টুডিও? ভূত স্টুডিও মোটামুটি 3-4 বছর যাবতই শুনছি, কিন্তু কখনো লাইভ শোনা হয় না। আমি বাটন ফোনে সবসময় কন্টিনিউ মানে শুনে আসতেছি। তো হঠাৎ করে মানে বারবারই মনে হয়েছে যে আমি কিছু স্টোরি বলবো, তো এটা আর হয়ে ওঠেনি। তো রিসেন্টলি লাস্ট গত সপ্তাহে গত সপ্তাহে মানে রেজিস্ট্রেশন করে ফেলছি ইনশাআল্লাহ। চমৎকার চমৎকার। শামীম আল মামুন ভাই, আপনার কাছ থেকে কয়টা ঘটনা শুনবো আজকে আমরা? 3টা ঘটনা শুনতে পারবেন। 3টা ঘটনা, ওকে। তো আমরা ব্যাক টু ব্যাক 3টা ঘটনা আপনার কাছ থেকে শুনবো, এবং যারা দেখছেন এই মুহূর্তে আরো একবার বলছি, পরবর্তী এপিসোডে যদি শামীম ভাইয়ের মতো আপনি আসতে চান, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এই কয়েকটা জিনিস খুবই সহজ। RBS, নাম, লোকেশন, প্রফেশন লিখে সেন্ড করবেন 26969 নাম্বারে। একটু পরপর দেখবেন স্ক্রিনে একটা পপ আপ আপনার সামনে আসতেছে যে পরবর্তী এপিসোডে আপনি কিভাবে আসবেন। তো চলুন শুরু করি। শামীম ভাই, একদম শুরু থেকে আমরা শুরু করি, চলেন। ওকে, এখন আমার লাইফে নিজের সাথে যে একটা ঘটনা, এটা হচ্ছে 2018 সালের শেষের দিকে। আমি তখন স্টুডেন্ট, পাশাপাশি ওয়ালটনে জব করি। তো সেক্ষেত্রে জব করার পাশাপাশি আমি বাসায় যেতাম। তো বাসায় যাওয়ার রাস্তাতে আমার যে বাড়িতে যাওয়ার যে রাস্তা ছিল সেটা হচ্ছে একটা কাঁচা রাস্তা ছিল। তো কিছুক্ষণ আগালে ওখানে একটা চিতার বাড় ছিল, হিন্দুদের পুরানো হতো। তো সেখান থেকে আমার পিছনে একটা বিড়াল সে আমার পিছু নিচ্ছে। তো বেশ মানে আমি একটু দুঃসাহসী ছিলাম বলে মানে বলা যায়। তো সেখানে বিড়ালটা আমার পিছু কখনোই কোনোভাবে মানে ছাড়তেছে না। তো এভাবে মোটামুটি বেশ প্রায় 5-7 মিনিট হেঁটেই চলতেছি, কিন্তু বিড়াল পিছিয়ে রয়ে গেছে। তখন আমার এক ফ্রেন্ডে ফোন দিলাম যে এরকম, তো আমার পিছনে তো একটা বিড়াল মানে লেগেছে, তো আমি এখন কি করব। পরে সে থেকে তার অনেক জ্বর বা অনেক নানানভাবে আমি সিক হয়ে পড়লাম, অনেক শুকিয়ে গেলাম। তো সেখান থেকে মানে আস্তে আস্তে বেশ কিছুদিন চলে গেল, প্রায় আমি সুস্থ হতে পারি না। আমার যে নানু ছিল, যে চিকিৎসক ছিল, সেও আমাকে মানে চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে গেল। কিন্তু বাবা মা অনেক মানে চিন্তায় পড়ে গেল। মাঝে মাঝে আমি ঘুমিয়ে থাকতাম, আমি অটো চলে যেতাম, মানে ঘুমের মাঝে আমি বিছানা থেকে উঠে চলে যাইতাম। আমাকে মাঝে মাঝেই মানে পাওয়া যেত না রুমের ভিতরে যে আমি কোথায় যেন চলে গেছি। তো এরকম করতে করতে বেশ কিছুদিন হয়ে গেল। আস্তে আস্তে মানে আমি মানে অস্বাভাবিক হয়ে যাইতেছি, ফ্যামিলি থেকে মানে অগুছানো হয়ে যেতেছি, কারোর সাথে আমার কোনো কিছু বনে না। আমি মানে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছি না। বিশেষ করে বড় প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি রাতে মানে রুমে থাকতে পারতাম না। হুটহাট করে কেউ না কেউ আমাকে ডাকতো, তখন আমি মানে চলে যাইতাম। তো এইভাবে বেশ কিছুদিন করতে করতে কারো কোনো কিছু পাচ্ছি না। আমি তো মানে খুবই ভয়ে, বা আমার ফ্যামিলি মেম্বাররা সবাই খুবই মানে আতঙ্ক হয়েছিল। তারপরে আমার পাশের গ্রামের একজন ইমাম সাহেব ছিলেন, ওনার
কথা একজনে বললো। তো তারপরে তার কাছে যাওয়া হইলো, যাওয়ার পরে সে আমাকে হাজির না কি বলে সেটাকে হাজির বলা হয়, হাজির বসালো। সেখান থেকে সেও একই কথা বললো, এরকম প্রবলেম হয়েছিল, তো আপনার ছেলে তো উল্টাপাল্টা কথা বলছে, এই জন্য ওর তো পিন ছাড়বে না, ওর একটা ক্ষতি করে যাবে। তো তখন আমার গার্জিয়ানরা তাদের মানে ওই জিনদের সাথে কথা বলতেছে যে আমার তো ছেলে মেয়ে নাই, আমার তো একটা ছেলে, তো ও ভুল করছে, এই সেক্ষেত্রে মানে কি করলে এটার সমাধান হবে। তো তারা বলতেছে যে একটা কালো পাঠা দিতে হবে, এই চিতার পাড়ে যে কালো একটা পাঠা দিতে হবে এবং সাদা একটা মানে মুরগি দিতে হবে, আগরবাতি মোমবাতি ইত্যাদি নানান কিছু কথা বললো, এতে দিতে হবে। পরে তারা বললো যে আমি তো এত কিছু দিতে পারবো না, আমি একটা মুরগি এগুলা দিতে পারবো, তো প্লিজ একটু ওনার থেকে সরে যান, আমার একটা ছেলে এরকম খুব কষ্ট করে তাকে বড় করতেছি। তো এভাবে কন্টিনিউ চলতে চলতে মোটামুটি একটা তাবিজ দিল। তো আমি বেশ খাবার দাবার খাচ্ছি, হুটহাট করে তাবিজ শরীর থেকে কোথায় কখন চলে গেছে আমি নিজেও জানি না। আবার সেই সেম অবস্থা, আমি বাসায় থাকতে পারি না, আমি হঠাৎ করেই চলে যাই। তো সেখান থেকে বেরোতে 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 প্রায় আমার 19-এর শেষের দিকে প্রায় 1 বছর আমি এই ভূতের মানে সম্মুখীন হয়েছি এবং আমার বাবা আমাকে বা সবাইকে খুব মানে বিভ্রান্তির মধ্যে রেখেছিলাম। আমি নিজের থেকে না, এখন সেখান থেকে হোক যেভাবে হোক কেন আমার প্রতি এরকম হয়েছিল। তো এটা ছিল হচ্ছে আমার লাইফে ফার্স্ট ঘটনা অপূর্ব ভাই। সেকেন্ড ঘটনাটা হচ্ছে আমার এক মানে ফ্রেন্ডের সাথে হয়েছিল। এটা হচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে শেয়ার করছে, খুব ভয়ানক একটা ঘটনা। এটা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরে। তো সেখানে একটা মহিলা, সে হচ্ছে আমার না আমার ফ্রেন্ডের ফুপি ছিল। তো ওনাদের গ্রামের ভিতরে আপনার হচ্ছে গাব গাছ, চিনেন কিনা জানি না, তো গাব গাছটা দেখতে অনেক ভয়ঙ্করই হয়, কালো কুচকুচে। তো সেখানে ওনাকে মানে মাঝে মাঝে ওনাকে নিয়ে যাইতো। সে আপনার গাব গাছের উপরে মানে বসে আছে, এমন উপরে বসে আছে যেটাতে আপনার মানে একজন মানুষ বসা কোনোভাবেই সম্ভব না, সেখানে সে বসে আছে। তারপরে তাকে খুঁজে খুঁজে তারপরে তাকে বের করা, তারপর মানে নামানো, এভাবে বেশ ভাবে কন্টিনিউ ভাবে চলতে থাকে। আর ওই গাব গাছ মানে ওইটা ছিল বাড়ির পিছনে। তো ওখানে মানুষ দিনের ব্যাপারে মানে দিনের আলোতে যেতে অনেকটাই ভয় পেত, কারণ প্রচুর গাব গাছ ছিল সেখানে, অনেক গাব গাছ ছিল, অনেক ভয় লাগতো। তো ওখান থেকে আমার ফ্রেন্ডের ফুপিকে মানে কালিয়ে বলে, যেটারে কালিয়ে ধরছিল। তো ওনাকে স্বামী সংসার করতে দেয়নি, সে বাপের বাড়িতে চলে আসছে। তারপরে ওই কালীটার একটা কথাই ছিল যে সে অসময়ে দুপুরবেলা এই গাব গাছের নিচে আসছিল। তো তারপরে থেকে ওকে আমার ভালো লাগছে, ওকে আমি কখনোই কোনোভাবে ছাড়তে পারবো না। তো এভাবে বেশ কিছুদিন চলে যাইতেছে, ওনাকে মাঝে মাঝেই পাওয়া যায় না, সে সবসময় মানে উগ্রতা একটা ভাব, মানুষ সমাজে কারোর সাথে ওইভাবে কথা বলে না। এভাবে বেশ কিছুদিন চলতে 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 প্রায় অনেক দিন হয়ে গেল, তার সাথে কোনোভাবেই কোনো চিকিৎসক, ভালো কোনো চিকিৎসা বা কবিরাজ, হুজুর, মুন্সি মানে ওনাকে দেখে মানে একরকম অনেকেই কবিরাজ ভয় পেয়ে চলে গেছে। তো তখন ওইখান থেকে ওই ফুপিটা বেরোতে পারতেছে না, কোনোভাবে বেরোতে পারতেছে না। তো একটা সময় একদিন রাত 12টার দিক হবে, মেবি রাত 12টা বাজে, তখন আপনার ফুপিকে রাতে ঘরে পাওয়া যাচ্ছে না, মানে আমার ফ্রেন্ডের ফুপি, এটা ঘরে পাওয়া যাচ্ছে না। তো তাকে কোথায় কিভাবে পাবো, অনেক এলাকা খোঁজাখুঁজি করে তাকে আর কোথাও পাওয়া গেল না। দিন রাত 1টা
1টা বাজে সবাই এলাকার মানুষজন লাইট নিয়ে সেই গাব গাছের নিচে আসে। গাব গাছের নিচে এসে দেখে যে সে এই গাব গাছের টপে বসে আছে। তাকে দেখে সবাই অবাক, এবং কি সে উপর থেকে বলতেছে যে আমি এখান থেকে নামবো না, নামবো না, নামবো না। আমি তোকে বলছি যে তুই এখানে আসবি না, তারপরে তুই এখানে আসছস, তোকে না খেয়ে আমি ছাড়বো না, এরকম কিছু বলতেছিল। তো তারপরে তাকে বুঝে সুঝে ওখান থেকে নামানো হলো। এভাবে কন্টিনিউ চিকিৎসা করতেছে কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। তো দিন শেষে একটা পর্যায়ে চলে গেল যে তার অবস্থা, আমার ভূমির অবস্থা এমন হইল যে তার শরীরে জাস্ট হাড় ছাড়া কিচ্ছু নাই। সে এখন বিছানা থেকে উঠতে পারে না। মানে তার একটা মেয়ে ছিল, আমার ফুফাতো বোন, ফ্রেন্ডের ফুপির মেয়ে। তো বিছানা থেকে উঠতে পারে না, তারকে নানান চিকিৎসা করানো হচ্ছে, কোনোভাবে কোনো ফল পাচ্ছে না। তো যে গাব গাছ থেকে যে কালি, এই ব্যাপারটা মানে সবারই একটা আতঙ্কর ব্যাপার। ওখানে দিনের বেলা ভর দুপুরে বা রাতে বা এরকম কোনো কিছু টাইমে কখনো তারা মানে কেউ ওখানে যেত না। কিন্তু আমার ভূমিকা ওইভাবে আর কি কিভাবে এটা আক্রমণ করছে সেটা হচ্ছে বলে আসছি আমি, যে দুপুরবেলা সে কোনো কারণে আসছিল, সেখান থেকে তাকে মানে করা হয়, মানে কাটিয়ে ধরে। তো দিন শেষে বরাবরই এভাবে রহস্যময় ভাবে জীবনযাপন আমরা পালন করতেছিলাম সবাই নিয়ে। তো একটা পর্যায়ে প্রায় বছর 2 পর যখন সে বিছানা থেকে উঠতেই পারে না, হঠাৎ করে কোনো এক সময় সে আবারও সেই গাব গাছের উপরে রাতের বেলা, তাকে আর খুঁজে পাওয়া যায় না। দিন শেষে পরের দিন সকালবেলা ফজর নামাজের পরে তাকে একটা, এটাকে কি বলে হচ্ছে আপনার, নদীর মাঝখানে যে বড় একটা আপনার থাকে, ওই মাটি খনন করে করে, যেখানে অনেক গভীর থাকে পানা, যেটা আমরা আমাদের গ্রাম্য ভাষায় পানা বলে থাকি, তাকে ওখানে মেরে ফেলা হয়েছে। তো আমরা দিন শেষে ওনার মরদেহটা ওখান থেকে, এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন তৃতীয় ঘটনা যেটা, সেটা হচ্ছে ইনশাল্লাহ আশা করি সবারই অনেক ভালো লাগবে। সেটা হচ্ছে আদৌ পর্যন্ত, এখন পর্যন্ত হয়ে যাচ্ছে বা চলতেছে কন্টিনিউ। সেটা হচ্ছে আমার আম্মুর সাথে, তার সাথে একটা ঘটনা। সেটা হচ্ছে আমার বাড়িতে যাওয়ার পথে একটা বট গাছ, অনেক বড় একটা বট গাছ। এই রাস্তা ছাড়া আমাদের কোনো বাইপাস, কোনো রাস্তা নাই বাড়িতে যাওয়ার। তো সেই বট গাছ থেকে তাকে একটা, এটা জিন বলবো না বা কালি বলবো না, কি বলবো আমি জানি না। তো আমার দেখান্তরে আমি আমার নিজের চোখ দিয়ে এটা আমি দেখেছি, বারবার নয়, মানে কয়েক শতবার বলা যায়। তো তাকে বাড়িতে নিয়ে আসলাম, সে আসলো বেশ ভালো স্বাভাবিক অবস্থায়। তাকে তার সামনে কখনো মুর্শিদি গান কিংবা মানুষ মারা গেছে কিংবা বাচ্চা প্রসব করছে কিংবা অন্য কেউ এগুলো দেখে আসছে, তার সামনে দিয়ে গেলে ছায়া লাগে, যেটা বলে ছায়া লাগলে তখন সে মানে অটোমেটিকলি হাজির হয়ে যায়। এবং হাজির হয়ে যায় এমন অবস্থায়, আমাদের বাসাটা ফ্লোর পাকা ছিল, তো খাড়া অবস্থা মানুষ ধরুন করে আপনার ওই ফ্লোরে পড়ে যায়। তো যেভাবে মানে পড়ে যায়, তো মাথা ফেটে যাওয়ার কথা, কিন্তু তার কিচ্ছু হয় না। সে তখন হাজির বসে যা ইচ্ছা তাই বলে, সে কোরআন শরীফ তেলাওয়াত করে একদমে সূরা ইয়াসিন শেষ করে ফেলে। আবার একটু পরে উলুলু দিচ্ছে হিন্দুদের মতো, মানে কারো মানে কোনো মানে কিচ্ছুই সে মানে না। তো এইভাবে আমি তার সাথে এক্স্যাক্টলি আবার আমার কথাটা ওনার সাথে যে আছে, আমার কথাটা শুনে যে আমি তো তার একটা ছেলে, আপনি কেন আমার মাকে কষ্ট দিচ্ছেন। পরে সে বারবারই বলতো যে আপনার মাকে কষ্ট দেওয়ার পিছনে কিছু কারণ আছে, আপনার মা ভালো না। কেন ভালো না, কি করছে? কয় আপনার আম্মা আমার সাথে আমার কথা শোনে না। কি কথা শোনে না? কয় আমি যেখানে যাইতে মানা করি সেখানে সে যায়, আর যেখানে যাইতে বলি সেখানে সে যায় না। বললাম যে যেমন সে কোথায় যেতে পারবে বা কি করতে পারবে। তাকে শর্ত দেওয়া হইলো যে সে কোনো ভালো কাপড় পরতে পারবে না,
সে একমাত্র তার বাপের বাড়ি অর্থাৎ আমার নানু বাড়ি ছাড়া কোথাও সে যেতে পারবে না, পাশে মানুষ মারা গেলে যেতে পারবে না, বাচ্চা প্রসব হলে যেতে পারবে না। তখন আমি তাকে বললাম যে এটা তো একটা মেয়ে মানুষের দ্বারা কখনোই পসিবল না। আমার কাকিরা ছিল, আমার মামিরা আছে যারা অনেক ক্লোজ, যারা মারা গেলে বা যাদের বাচ্চা প্রসব হলে যেখানে যেতে মানুষ বাধ্য, তো সেখানে তো যেতে হবে। পরে বললো যে না গেলে তাহলে তো আপনার আম্মুকে আমি ছাড়তে পারবো না। তো এভাবে মোটামুটি সর্বোচ্চ ওনাকে আমার আম্মুকে অনেকটা রাখার জন্য চেষ্টা করি। তো এভাবে সে আমার গ্রামের মানুষ আমার আম্মুকে চিনতই না এরকম। তো অটোমেটিকলি রাত 11টা বাজে 12টা বাজে সে হুটহাট করে হাততালি দিতে 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 আপনার গাবগাছের দিকে চলে যাইতেছে যে আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। জিপের স্বামী জিপকে অনেক বাজে ভাষায় গালাগালি করে এবং জিপ বিভিন্ন জায়গায় যায়, আত্মীয় বাড়ি যায়, অনেক সাজুগুজু করে থাকে। আমি কিন্তু বাসায় না বা বাসায় কেউ নাই, কিন্তু আমার আশেপাশে গ্রামের মানুষজন যারা তারা আমার আম্মুকে চিনে, যেটা শামীমের আম্মা। তো তারা মানে আটকানোর পর আমাকে ফোন দেয় যে শামীম ভাই কোথায় আপনি বা কোথায় আছো, এরকম অবস্থা। পরে আমি চলে যাই তাকে যে সেটা আমি একমাত্র আমার আম্মুকে যে এটা ধরে রাখছে আমার কমেন্টটা একটু সে শুনি, পরে ওনাকে আমি বাসায় নিয়ে যাই। এইভাবে মোটামুটি প্রায় 10 বছর যাবৎ চলতেছে। আমার আম্মু প্রায় 100 কেজি ওয়েট ছিল, এখন 50-55 হবে কিনা মানে বলা যায় না। তো এভাবেই প্রায় 10 বছর যাবৎ সে এইটা নিয়ে চলতেই আছে। নিজেরাও খুব মানে এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যে ঈদ আমরা মুসলমান, ঈদের মধ্যে ভিতরে সবাই ভালো জামা কাপড় পরবো, হাতে মেহেদি দিব, সবাই আনন্দ উল্লাস করবো, সেটাও আমার আম্মুর দ্বারা কখনো হয়ে উঠতেছে না বিগত 10 বছর যাবতে। এটা আমার জন্য এবং আমার আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য খুব কষ্টদায়ক। তো তাদের মানে সেই ভূতটা আদৌ সে জাইরা বলে নাকি কালী না জিন কি, এটা কিচ্ছুই বুঝতে পারি না। অনেক কবিরাজ ডেকে নিয়ে আসছি, যাদেরকে ছায়া দেখে আমার আম্মা লাঠি নিয়ে তাদেরকে পিটাইতে গেছে যে তোরা কি করবি, তোদের যেতে বড় বড় কবিরাজ আমার কাছে আসছে, তারা আমার চেহারা দেখে চলে যেতে, তোরা তো এই ছোট খন্ড কবিরাজ, এগুলো সরকার জায়গা, তোর মেরে ফেলবো। কিন্তু আমার আব্বু অনেক জঞ্জান ছিল, আমার আব্বু আমার আম্মুকে ধরে রাখতে পারে না, 4-5 জন মানুষ তাকে ধরে রাখতে পারে না। তো দিন শেষে লাস্ট পর্যায়ে তাকে একটা রিকোয়েস্টই করা হয়েছে যে আপনি আমার আম্মুর থেকে চলে যান, বিনিময়ে কি করতে হবে বলেন। তার শর্ত একটাই, নামাজ কালাম পড়তে হবে, কোনো জায়গায় যাওয়া যাবে না, আকশাক পোশাক পরা যাবে না, নানু বাড়ি ছাড়া কোথাও যাওয়া যাবে না। এইভাবে বললাম যে এটা তো কখনোই কোনোভাবে পসিবল না। আমার কাকির যদি মারা যায় কিংবা আমার কাকির যদি একটা বেবি হয়, আমার আম্মা হচ্ছে আমার মানে আমার বাচ্চা ছাড়া হচ্ছে 5 জন বড় জনের ওয়াইফ তিনি, তার মানে ওনার যাইতে বাধ্য। না গেলেই তো গ্রামের মানুষ এমনি তো নানান ইস্যুটে নানান ভাবে নানান কথা বলে যে আমার বাবু হয়েছে এই জন্য কেউ আসতেছে না বা আমি অসুস্থ আসতেছে না। তো তারপরে সে এটা মানতে পারে না, তো হঠাৎ করে মনের অজান্তে হলেও যায় বা কেউ দেখে আসছে, সেখান থেকে ছায়া লাগছে আবার মানে হয়ে যায়। তো কন্টিনিউ এভাবে চলতেছে লাস্ট পর্যায়ে একটা সময় মানে আমার আম্মুর এমন একটা অবস্থা, রাত বাজে তখন প্রায় 3টা, সবাই গ্রামের মানুষ সবাই তো ঘুমিয়ে গেছে, সে 3টা বাজে একাই উঠে মানে সে চলে যেতেছে। শুধু একটাই জবান, হাততালি দিতে 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 আমি বট গাছে চলে যাবো, বট গাছে চলে যাবো, বট গাছে চলে যাবো। কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের গ্রামের মানুষের সহযোগিতায়, ইভেন আমার বা আরো ভাই বেটাদের সহযোগিতায় কখনো এখন পর্যন্ত এই 10 বছরের ভিতরে মানে আপনার বট গাছ পর্যন্ত যেতে পারে নাই। হয়তো বা গেলে হয়তো আমার আম্মুকে হারিয়ে ফেলতে পারি, এরকমটা সে মানে বারবারই এটা বলে থাকে। তো এভাবে আমার আম্মু একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল যে সে মরার অবস্থায়, মানে সে মানে কথা বলতে পারে না, মানে প্যারালাইসিস রোগীর মতো হয়ে গেল। তো খুব মানে চেষ্টা করতেছি যে ভালো একটা তান্ত্রিক বলেন, কবিরাজ বলেন, হুজুর বলেন চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু এরকম কোনো কিছু এখনো পাইনি। জাস্ট শুধু যাকেই বলে সে একই কথা বলে যে তোমার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনো জায়গায় যাওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না, এই
আছে সবাই। তো সেখানে তাদেরকে আমি একই কথা বলি, এটা কিভাবে সম্ভব যে একমাত্র আমার নানু বাড়ি ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে না বা যাইতে পারবে না, এটা কিভাবে সম্ভব? তো এভাবে মোটামুটি একটা পর্যায়ে মানে খুবই চলে গেছে। তো আস্তে আস্তে তারপরে একটা কবিরাজ দিন শেষে পেলাম হচ্ছে আমাদের গোপালপুর থানার সুতি গ্রাম। তো ওখানে একটা লোক বললো যে আমরা কোনো হাদিয়া নেই না, তো যদি আপনার আম্মা সুস্থ হয় তাহলে যদি আপনার মনে চায় আমাকে হ্যাপি করার জন্য সেটা আপনি হ্যাপি করতে পারেন। পরে ওনার সাথে আমি ফাইন ডিল হইলো যে ওকে ফাইন। তো ওনার কাছে আমি গেলাম, যাওয়ার পরে উনি এরকম ভাবে চিকিৎসা মানে কন্টিনিউ দিতে যে মানে সব কবিরাজ একই কথা বলে, নামাজ কালামের প্রতি ফোকাস দিতে বলে। তো নামাজ কালাম আগের থেকে পড়ে, কিন্তু ওই যে একটু সাজুগুজু করে কিংবা আত্মীয় বাড়ি যায়, এটাই তাদের বড় প্রবলেম ছিল। তো তারপরে ওনার সাথে চিকিৎসা নিতে নিতে মোটামুটি এখন আমার আম্মু মোটামুটি একটু সুস্থ, কিন্তু তার কাছ থেকে সেটা একবারে মানে চলে যায়নি। ওই তাবিজ বা ছায়া লাগলে তখন এটা বার হয়, কিংবা কোনো মসজিদে গান হোক বা কোনো অনুষ্ঠানে হোক। আমার আম্মুকে কখনো মানে কোনো অনুষ্ঠানে নিয়ে যাওয়া মানে আমি নিয়ে যেতে পারি নাই, তো কোনো জায়গায় যেতে মানে দেওয়া হয় না, তাকে বাড়িতেই থাকে সবসময়। কিন্তু সে এখন পর্যন্ত অসুস্থ। আমার আব্বু এই ব্যাপারটা খুব মানে হাস্যকর ভাবে নেয় যে এটা আমার আব্বু ফান করতেছে। আমার বাবার এটা একটা বড় একটা ব্যর্থতা, তাকে জিনিসটা বুঝাইতে পারি না। তো মোটামুটি এই ছিল আমার লাস্ট মানে ঘটনাটা আমার আম্মুকে কেন্দ্র করে। তো আমি তারও লস্ট ঘটনা এবং আমাদেরও লস্ট ঘটনা। তো আজকে দেখি কয়টা বাজে, সরি 28 বাজে। আমাদের আর 2 মিনিট হলে 1 ঘন্টা পূর্ণ হবে। 2 মিনিট আমি মনে হয় 35-এ শুরু করেছিলাম, তাহলে আমি 5 মিনিটে আমার লেখা ঘটনাটা আমি বলে নিই। একটা বাস্তব সত্য ঘটনা। একটু মানে গ্যারান্টি নেই যে 100% সত্য এই সেই হ্যান তেন না। 3rd সেগমেন্ট শুরু করছি গেস। এয়ারপোর্ট রোডের ভৌতিক ঘটনা। ঢাকার মধ্যে অবস্থিত কুর্মিটোলা বেসামরিক ঘাঁটি বাংলাদেশ, এর পাশে অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে, কিন্তু যখন যখন গভীর রাত হয় তখন সেখান দিয়ে যদি কেউ কোনো গাড়ি চালায়, তবে তাদের মধ্যে কিছু ড্রাইভার বলেছেন যে এখান দিয়ে আনুমানিক রাত 3:00 অথবা 3:30-এর মধ্যে একজন সাদা শাড়ি পরা এক বয়স্ক নারী তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তাকে দেখে অনেক ড্রাইভার ডানে বামে গাড়ি ঘুরিয়ে ফেলে। তখন সেইখান থেকে তৎক্ষণাৎ একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়, ফলে অনেক মানুষ মারা যায়। কিন্তু কোনো ড্রাইভার যদি মেয়েটির উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায় তবে তাদের কিছুই হয় না। এসব ঘটনার পরও আজও এই স্থানটি আছে রহস্যে ঘেরা একটি জায়গা। ধন্যবাদ সবাইকে সংকলিত। তো আজকের জন্য আমি অন্ধকার শেষ করতে চাচ্ছি। আজকে শুরু থেকেই আপনি আমার বয়স শুনতে পাচ্ছেন, কারণ হচ্ছে শান্ত ভাই খুব বেশি অসুস্থ। চেয়েছিলাম তো একটা রেকর্ড করতে, কারণ দেখছি আজকে যে কোনো রেকর্ড আছে নাকি। আর্কাইভে যেহেতু কোনো রেকর্ড নেই, আজকে এপিসোড 11 থেকে আমি বিদায় নিচ্ছি। ওয়াফি আজকে শান্ত হয়ে আসেনি। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে এপিসোড থেকে আপনারা তার দেখা পাবেন। আসসালামু আলাইকুম। স্টে উইথ আস, এমপেরর ওয়াফি। প্লিজ গাইস, ভিডিও শেষ করার আগে বলে দিতে চাই, যারা এখন আমাদের চ্যানেলকে কিন্তু অন্ধকার এপিসোড 11 অনেক ভিউ উঠবে ইনশাআল্লাহ আশা করি। তো আপনি আপনার একটু সাবস্ক্রাইব অথবা একটু লাইক, একটু শেয়ার, একটু কমেন্ট করে দিন। ছোটো ভাই হিসাবে খুব খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।